একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটিই করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে থাকবেন প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। তার সাথে আলাপে যাবার আগে দর্শক চলুন একটি প্রতিবেদন দেখে নিই। আমরা শেখ হাসিনাকে চাই শীর্ষক লেখাযুক্ত এক শিক্ষার্থীর প্ল্যাকার্ডের একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। মুহূর্তে তা ভাইরাল, পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি ছিল মিথ্যা। ওদিকে বিএনপির সামনে পড়ে তারেক রহমানের নামে স্লোগান দিল এনসিপির নেতা শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল এই দাবিটিও গুজব। দর্শক চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। এক শিক্ষার্থীর হাতে আমরা শেখ হাসিনাকে চাই শীর্ষক লেখাযুক্ত প্ল্যাকার্ডের একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ইউনিফর্ম পরা কিছু শিক্ষার্থী শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং তাদের মধ্যে সামনের জন প্ল্যাকার্ডটি ধরে আছে। ফ্যাক্ট চেক করে জানা গেল দাবিটি ভুয়া। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এই ছবি তৈরি করা হয়েছে। অপরদিকে বিএনপির সামনে পড়ে তারেক রহমানের নামে স্লোগান দিল এনসিপি নেতাকর্মীরা, এই শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় দাবিটি ছিল অপতথ্য। এনসিপি দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত ৬ জুলাই রাজশাহীতে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি করে। উক্ত কর্মসূচিতে সার্জিস হাসনাতদের দেওয়া স্লোগানের ভিডিওতে প্রযুক্তির সাহায্যে সম্পাদনার মাধ্যমে ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। এবার নাকি ভারত থেকে লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা, এই শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা যায় দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই শেখ হাসিনার নামে পরিচালিত ভুয়া একটি ফেসবুক পেজের পোস্টের প্রেক্ষিতে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়াও ভারতের বিহার রাজ্যে অবনীশ কুমার নামের ১৭ বছরের এক কিশোর কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই একটি বিমান তৈরি করেছে এমন দাবিতে বিমান উড্ডয়নের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রচারিত পোস্টগুলোতে আরও দাবি করা হয় মাত্র ৭,০০০ ভারতীয় রুপি ব্যয় করে ৭ দিনের মধ্যে তিনি বিমানটি তৈরি করেছেন। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় প্রচারিত ভিডিওটি ভুয়া। প্রকৃতপক্ষে বাংলাদেশের মানিকগঞ্জ জেলায় জুলহাস নামের এক ব্যক্তি নিজ হাতে তৈরিকৃত বিমান উড্ডয়নের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজও ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বেশিরভাগ গুজব ছড়িয়েছে রাজনৈতিক নানা ইস্যুতে, আছে সামাজিক বিভিন্ন বিষয়ও। পুরাতন ছবি সাথে মিথ্যা ক্যাপশন মিশিয়ে তৈরি হচ্ছে অপতথ্য, এরপর ছড়িয়ে দেয়া হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আগেই জানিয়েছি আমাদের সাথে আজ থাকছেন প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। চলুন তার সাথে আলাপে চলে যাই। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা একটা প্রতিবেদন দেখছিলাম যেখানে কিছু গুজব, কিছু রিউমার তুলে ধরা হয়েছে। এছাড়াও আমরা আসলে বিভিন্ন ধরনের গুজব ছড়াতে দেখি। তার মধ্যে কিছু যেমন দেখে একটা হয়তো আন্দাজ করা যায় যেটা উদ্দেশ্য প্রণোদিত, এটা তৈরি করা, আবার কিছু এতই বাস্তবের কাছাকাছি যেটা সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। বিশেষ করে এআই এর ব্যবহার, এআই এর অপব্যবহার প্রতিরোধ করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বলে কি মনে করেন? তা তো অবশ্যই, কারণ আসলে এই প্রযুক্তিটা আমাদের কাছে মাত্র নতুন এসেছে এবং এই প্রযুক্তির যত ব্যবহার এবং অপব্যবহার দুইটাই আসলে খুব সমানভাবে বাড়তে থাকবে। তো সাধারণভাবে অপব্যবহার করাটা খুব সহজ এবং মানুষকে বিভ্রান্ত করাটা আরও বেশি সহজ। আর সাধারণভাবে আমরা যারা গ্রাহক আছি অথবা ইন্টারনেট যারা ব্যবহার করছি, সাধারণ মানুষ, এরা কিন্তু যে কোনো ভিডিওকেই সাধারণভাবে বিশ্বাস করে নেয় এবং এই বিশ্বাস করে নেওয়ার কারণে কিন্তু আসলে অন্য কিছু স্বার্থান্বেষী মানুষ আছে, তারা এই ফেক ভিডিওগুলি এআইয়ের মাধ্যমে তৈরি করছে। এবং এর ভিডিওগুলি যদি আপনি একটু সুন্দরভাবে দেখেন, সূক্ষ্মভাবে, তাহলে কারচুপিটা বোঝা যায়। সাধারণ মানুষ অনেক সময় এই ডিটেলটা বুঝতে পারে না, তো এই কারণে কিন্তু অনেক বেশি বিভ্রান্ত হচ্ছে।
এবং আমাদের দেশে যেটা হচ্ছে, যেমন আমি ফিলিপাইনের একটা ঘটনা বলি, সেখানে দেখা যাচ্ছে 119 মিলিয়ন মানুষের বসবাস এবং ওইখানে ইন্টারনেটের পেনিট্রেশন হচ্ছে 84%। এবং ওইখানে রাজনৈতিক আপনারা জানেন বিশাল একটা তাদের মানে প্রেসিডেন্ট এবং অন্যান্য যে ঝামেলা ছিল, এগুলোর কারণে কিন্তু গুজবের মাত্রাটা বিশাল অনেক বড় আকারে ছড়িয়ে গেছে এবং এটা কিন্তু বিশাল একটা রাজনৈতিক এবং দেশের ইম্প্যাক্ট করছে। এবং এই ইম্প্যাক্ট করার কারণে কিন্তু যে মিডিয়া আছে, মিডিয়ার উপরে যে বিশ্বাসযোগ্যতা আছে, এই যোগ্যতাও কিন্তু মিডিয়া হারিয়েছে এই ফিলিপিনে। তো এটা ধীরে ধীরে তারা উন্নতি করছে। এবং এছাড়াও আমাদের অন্যান্য দেশে যেমন আমেরিকাতে একটা নোটস নামে একটা প্রজেক্ট চালু করেছে তারা, ক্যাম্পেইন। ওই প্রজেক্টের মাধ্যমে তারা কিন্তু এই ধরনের যে ফেক নিউজ আছে, এই নিউজগুলি যদি কেউ অনলাইনে ছড়ায়, তাহলে তাদের এই নিউজগুলো আপাতত তারা কোনো জরিমানা অথবা কোনো কিছু করছে না, বাট এটা কিন্তু একটা ক্যাম্পেইন আকারে তারা চালু করেছে যে ওইখানে যদি কোনো নিউজ কোনো ফিড থেকে সরানো মানে দেওয়া হয় এবং ফেক চেক অথবা রিউমার অথবা থার্ড পার্টি কোনো টুলসের মাধ্যমে যদি এটা বের করা যায় যে এই নিউজটা ফেক, তাহলে কিন্তু ওই নিউজের অ্যাকাউন্ট অথবা এই নিউজগুলো যে ছড়ানো হচ্ছে সেগুলো কিন্তু তারা আসলে স্লো করে ফেলতেছে অথবা এই ধরনের জিনিসগুলো তারা করছে। এবং এটা আমাদের দেশে আসলে এই সামনে আমাদের ইলেকশন আসতেছে অথবা আমাদের দেশে যে কোনো ধরনের তৈরি হচ্ছে। আর অনেক ইতিমধ্যে এই প্রধান নির্বাচন কমিশনার বলছিলেনও যে এটা একটা মানে মডার্ন যুগের মডার্ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এআই এর ব্যবহার। জি, এখন এই জায়গাগুলিতে এসে আমাদের সাধারণ মানুষকে যদি আমরা জনসচেতনতা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আসলে বিভ্রান্তির একটা চরম মূল্য আমাদেরকে দিতে হবে। এবং এআই কোনটা এআই এবং কোনটা যে নর্মাল ভিডিও, এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝাটা খুবই টাফ। তো এর জন্য আমরা যেটা বলবো যে আপনারা যে কোনো ভিডিও আপনি দেখতেই পারেন, কারণ বিজ্ঞাপন অথবা কোনো মাধ্যমে আপনার কাছে চলে আসতে পারে, বাট এই বিজ্ঞাপনটা না ছড়ানোটাই ভালো, যতক্ষণ পর্যন্ত না আপনি জানতে পারছেন এই বিজ্ঞাপনটা মানে এই ভিডিওটা অথবা এই নিউজটা সঠিক কিনা। অথবা এর জন্য যেটা আছে, মেইন স্ট্রিম যে মিডিয়াগুলি আছে, আমরা বলবো যে এই মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে আপনারা ফলো করবেন, কারণ মেইন স্ট্রিম মিডিয়াগুলো কিন্তু যে কোনো একটা নিউজ অনেকখানি যাচাই বাছাই করে তারপরে তারা দিচ্ছে। এবং আমাদের দেশে সামনের দিকে যেহেতু এই নির্বাচন, এবং আমরা একটা স্ট্যাটিস্টিক্সে দেখেছি প্রায় 37% এই যে মিডিয়া ফেক নিউজ হয়, এটার মানে ভিকটিম কিন্তু রাজনীতিবিদরা, এবং তারা টোটাল ফেক নিউজের 37%ই হচ্ছে রাজনীতিবিদরা এফেক্টেড হয়। এবং বিভিন্ন ধরনের গুজব ছড়ানো অথবা তাদের অপবাদ দেওয়া, এতে করে যেটা হয় কি সামাজিকভাবে তাদের সম্মানটা ক্ষুণ্ণ হয় সাময়িকভাবে। আর এটাতে যেটা হচ্ছে, এর জন্য সবচেয়ে বেশি যেটা করা উচিত সেটা হচ্ছে রিয়্যাক্ট না করা। আপনি যদি একটা জিনিসে রিয়্যাক্ট না করেন, তাহলে যেটা হয় যে গুজবটা ছড়াচ্ছে তার আসলে আগ্রহটা থাকে না। আর আপনি যদি রিয়্যাক্ট করেন, তাহলে সে কিন্তু আর একটু অনুপ্রাণিত হলো এবং সে দেখা যাবে যে এটাকে কন্টিনিউয়াসলি করেই চলছে। তো এর জন্য আমরা যেটা বলবো যে কোনো একটা চমকপ্রদ নিউজের মধ্যে আপনারা প্রথম হচ্ছে নিউজটা ভ্যালিড কিনা এটা দেখবেন, তারপরে যদি মনে হয় তাহলে আপনারা কাউকে শেয়ার করতে পারেন। আর যদি ফেক হয়, তাহলে এই নিউজগুলো আসলে না ছড়ানোটাই মানুষের কাছে না ছড়ানোটাই হচ্ছে ভালো। তবে একটা ব্যাপার, এটা নিশ্চয়ই আপনিও আমার সাথে একমত হবেন যে এখন কোনো একটা নকল ফটোকার্ড তৈরি করা কিংবা একটা ভিডিও তৈরি করা, কিংবা আমরা আজকের প্রতিবেদনে যেটা দেখছিলাম যে ভিডিওটি আসল কিন্তু তার মধ্যে যে অডিও বসানো হয়েছে সেইটা নকল, এই ধরনের কাজগুলো এখন যেন শুধুমাত্র কোনো নির্দিষ্ট পরিকল্পনা কিংবা ষড়যন্ত্রের অংশ নয়, একই সাথে একটা আলাদা শখের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এবং যেহেতু ভিডিওর মাধ্যমে টাকা উপার্জনের একটা উপায় আছে বিভিন্ন প্ল্যাটফর্মে, সেক্ষেত্রে ভিউ বাড়ানোর জন্য একদম রগরগে অনেক ভিডিও তৈরি করা হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে এখানে ভিউ বাণিজ্য একটা বড় ভূমিকা রাখছে? অবশ্যই। আসলে দেখেন, আমাদের এই প্রযুক্তিটা যেহেতু ইন্টারনেটের পেনিট্রেশনটা মাত্র আসতেছে, তো আমাদের দেশের সাধারণ যারা আছে এবং প্রত্যেকেই মাত্র ইন্টারনেটটা হাতে পেল, এবং এই ইন্টারনেটটা হাতে পাওয়ার পরে সে আসলে এটা দিয়ে যা যা কিছু করা যায় তার সব কিছুই করবে। এবং যেটা আপনি বললেন যে আমাদের যে অনলাইন মিডিয়া, ইউটিউব আছে অথবা ফেসবুক আছে, তারা কিন্তু আসলে মানুষকে আকৃষ্ট করার জন্য, সে যদি 2 টাকার ভিউ বানানোর জন্য সে একটা মানুষকে আকৃষ্ট করে তার পেজের মধ্যে অনেক বেশি অ্যাট্রাকশন তৈরি করলো, এবং ফেসবুক কিন্তু এটাকে বিজ্ঞাপন করে আরেকজনের কাছে বিক্রি করছে। এবং দেখা যাচ্ছে আসলে এটা আসলে সোশ্যাল মিডিয়ার একটা বিশাল ওরা ইনডাইরেক্টলি এটাকে প্রমোট করে, বাট প্রমোট করতে করতে যে তার ভিউটা পেজটা তৈরি করলে একটা সময় কিন্তু এই পেজগুলো ব্লক করে দেওয়া হয়। একই রকমভাবে আপনি ইউটিউবের মধ্যেও দেখবেন অনেকে অনেক ধরনের ভিডিও অনলি ফর ভিউয়ের জন্য তারা তুলতেছে, কোনো কন্টেন্টের কোনো কিছু নাই, বাট এই ভিউগুলো কিন্তু একটা পর্যায়ে পরে তারা চ্যানেলগুলিকে কিন্তু ব্লক করে দিচ্ছে।
জি। এতে করে কি হচ্ছে, তো এটা কিন্তু ইনডাইরেক্টলি আসলে ফেসবুক তার নিজের প্রমোশনটা আমাদের মাধ্যমে চালাচ্ছে, ইউটিউব তার নিজের যে প্রমোশনটা আছে এই প্রমোশনটা কিন্তু আমাদের মাধ্যমে চালাচ্ছে। আবার হোয়ারেজ যারা বিজ্ঞাপন দিতে যাচ্ছে তাদের কাছ থেকে কিন্তু অনেক মোটা অঙ্কের টাকা তারা দাবি করছে। তো এই যে একটা বড় গেমের ছোট একটা অংশ আমরা প্লে করছি, এবং আমাদের যারা নতুন প্রযুক্তিটা হাতে পেয়েছে তারা আসলে পজিটিভ কাজের চাইতে নেগেটিভ জিনিসগুলো একটু সহজ বিধায় তারা কিন্তু এদিকে বেশি আসক্তি হয়ে যাচ্ছে। এবং আপনি যেটি বলছিলেন যে বড় আকারে সচেতনতা বৃদ্ধি ছাড়া এটার আসলে প্রতিরোধের আর কোনো ভালো বিকল্প নেই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনার পরামর্শ এবং মতামত আমরা জানছিলাম। দর্শক, আমাদের সাথে আজ প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন যুক্ত ছিলেন, এতক্ষণ কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথেই।